রহমতুল্লাহ। পেইড ব্যাচের বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ফিজিক্স চ্যাপ্টার 6 খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের ক্লাস লিংকটা দিয়ে দিচ্ছি, দেরি করব না, যেহেতু পেইড ক্লাস। আমরা শুরু করে দিব। খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের ক্লাস লিংকটা দিয়ে দিচ্ছি, দেরি করব না। তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও। 1 থেকে 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। জাস্ট 1 থেকে 2 মিনিট ক্লাস শুরু করে দিব। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও। ঠিক আছে, ওকে, সবাই গিয়ে চলে আসছো। আমরা গিয়ে শুরু করে দিই। দেখো, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে সিকিউ গুলি মিস হলেও হতে পারে, কিন্তু সিকিউ মিস হবে না। সো এই চ্যাপ্টারটার অনেকে গিয়ে পড়ো না, স্কিপ করো। কেন করো ওইটা আমি জানি না, বাট এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো, প্রথমেই এই জায়গা থেকে আমাদের তাপ রিলেটেড পড়াশোনা করতে হবে। অর্থাৎ তাপ কি? তাপ কি? তাপ এক ধরনের শক্তি। এক ধরনের শক্তি। কেন শক্তি? কেন শক্তি? মনে করো তুমি গিয়া এক জায়গায় দাঁড়াই রইছো, তো ওই জায়গা থেকে তোমাকে কেউ গিয়া ধাক্কা দিয়ে ওই জায়গা থেকে সরাই নিছে। তাইলে একটা এনার্জি বা একটা ফোর্স বা একটা শক্তির মাধ্যমে তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে। এইটা এক ধরনের শক্তি, অর্থাৎ সে তোমাকে সরাই দিছে। আর একটা ক্ষেত্রে তুমি সেম জায়গায় দাঁড়ায় রইছো, নিচে গিয়া মোমবাতি দিয়ে যদি কেউ তাপ দেয়, তাহলে কি তোমার পা গিয়া পড়ে গেল। অর্থাৎ ওই শক্তিটা তোমাকে কি করলো? তোমার পাকে গিয়ে পুড়াই ফেললো। শক্তি অনেক রকমের। সো তাপ এক ধরনের শক্তি, এবং আগে যে ধাক্কা দিছে ওইটা আরেক ধরনের শক্তি। এইটা থেকে আমি তোমাদেরকে বলছিলাম যে তাপ এক ধরনের শক্তি। যদি তোমাদের প্রশ্নে আসে, ইনস্ট্যান্ট মাথায় কিছু না থাকলে ওইটা গিয়ে দিয়ে দিবা। ঠিক আছে, এখন আসো মূলত কোন শক্তি, ওইটা আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। তাপ পদার্থের মধ্যকার অণু বা পরমাণুর গতিশক্তি। পদার্থের মধ্যকার অণু বা পরমাণুর গতিশক্তি তাপ এক ধরনের শক্তি। পরে কি বলতে পারি? তাপ পদার্থের মধ্যকার, এটা আগে লিখো, তারপর বলতেছি। পদার্থের মধ্যকার বা মধ্যের অণু বা পরমাণুর গতিশক্তি। এইটা দিয়া কি বুঝো বা আমি কি বোঝাতে যাচ্ছি? দেখো, পদার্থের মধ্যকার অণু বা পরমাণু, আমরা একটা
পাত্র যদি নেই এবং ওই পাত্রে আমরা হচ্ছে একটু পদার্থ বা পানি নিলাম, যাই হোক, আচ্ছা এই পানির থেকেই বুঝাই, তো পানির মধ্যে যদি আমরা আরো জুম করি তাহলে কি থাকে, এই রকম অণুগুলা থাকে, ঠিক আছে, এইরকম অণুগুলা থাকে। যখন আমি এইটাকে তাপ দিব, মোমবাতি নিয়ে আসি আগে, যখন আমি এইটাকে তাপ দিলাম, তাপের ক্ষেত্রে কি হবে, দেখো না যে পানিগুলো হচ্ছে গিয়ে ফুটাফুটি করে, ওইটা মেইনলি কাহিনীটা আমি তোমাকে বলি। যখন আমি এই পাত্রে তাপ দিলাম তখন এই পানির মধ্যে যেই ছোট ছোট অণু দেখতেছো এরা ছোটাছুটি করতে থাকবে, এরা কি ছোটাছুটি করতে থাকবে। তো ছোটাছুটি আগে যখন হচ্ছে আমি এই অবস্থায় নাই, তাপ নাই, এরা ছোটাছুটি করতেছে না, যখন আমি তাপ দিলাম এরা ছোটাছুটি করতেছে, তাইলে আমি বলতে পারি না যে তাপ দেওয়ার ফলে এরা ছোটাছুটি করতেছে। তাহলে অণুগুলা এরকম ছোটাছুটি করতেছে, এরকম আসতেছে, হ্যাঁ, এরকম আসতেছে, এরকম আসতেছে, এরকম ছোটাছুটি করতেছে, হ্যাঁ। এর মানে কি, এর মানে হচ্ছে কি এর মধ্যে অণুগুলার মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, অণুগুলার মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাইলো, তাপ দেওয়ার ফলে। তাহলে আমি বলতে পারি না যে তাপ হচ্ছে পদার্থের মধ্যকার অণু বা পরমাণুর গতিশক্তি, অর্থাৎ তাপ যদি আমি না দিতাম তাহলে অণু আর পরমাণুর কি কোনো রকম কোনো গতিশক্তি হইতো, ঠিক আছে, বুঝছো? তো এখন যখন হচ্ছে তাপ দেই তখন কি হয়, এতটুকু তো বুঝছো, আচ্ছা এতটুকু বুঝলেই হবে। তাহলে তাপ হচ্ছে কি পদার্থের মধ্যকার অণু বা পরমাণুর গতিশক্তি। ওকে, এই হচ্ছে দুইটা কাজ হচ্ছে আমাদের শেষ হয়েছে। তোমাদের জন্য যারা হচ্ছে কি আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাও, ওইটা হচ্ছে আমি তোমাদেরকে একটু পরে বুঝবো, অর্থাৎ আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম এটা এখন তোমাদের মাথায় ইনপুট দিলে পারবা না, বাট আমি তোমাদের টপিকটা হচ্ছে গিয়া বলে রাখি যে ঘর্ষণের ফলে মূলত হচ্ছে গিয়া তাপ উৎপন্ন হয়, এইটা হচ্ছে আমি তোমাদেরকে একটু পরে বুঝাই দিব, একটা টপিক বুঝাইয়া তারপর হচ্ছে বুঝাই দিব, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবো, ঠিক আছে। তাপ তো আমরা দেখলাম, তাপ নিয়ে যত কাহিনী আমরা দেখলাম, এখন আসো তাপমাত্রা। তো আমরা একটু আগে দেখলাম যে তাপ হচ্ছে পদার্থের মধ্যকার অণুসমূহের গতিশক্তি, তাইলে যেইটায় গতিশক্তি বেশি হবে ওই জায়গায় তাপ বেশি, তাই না? যে জায়গায় গতিশক্তি কম ওই জায়গায় তাপ কম। তুমি একটা মোমবাতি দিয়া তাপ দিলা, গতিশক্তি হচ্ছে মনে করো, হ্যাঁ, তো ওই জায়গায় যদি আরেকটা পাত্রে সেম জায়গায় যদি তুমি দুইটা মোমবাতি দিয়ে দাও তাইলে কি আগেরটার থেকে দ্বিগুণ হবে না? তাইলে ওইটা গতিশক্তি বেশি, মানে গতিশক্তি বেশি মানে হচ্ছে গিয়া তাপ বেশি, ঠিক আছে। এখন আসো তাপমাত্রা। গতিশক্তি যত বেশি হবে তাপ তত বেশি উৎপন্ন হবে, এটা হচ্ছে ভালোভাবে মাথায় ঢুকাই রাখো। কতটুকু তাপের যে হিসাবটা, কতটুকু তাপ উৎপন্ন হবে সেটাই হচ্ছে গিয়া তাপমাত্রা। কতটুকু তাপ উৎপন্ন হবে সেটাই হচ্ছে গিয়া তাপমাত্রা। অর্থাৎ 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 তুমি হচ্ছে আগের ক্ষেত্রে মোমবাতি দিয়া তাপ দিলা, কতটুকু তাপ দিলে তোমাকে আমি প্রশ্নে জিজ্ঞেস করলে কিছু বলতে পারলা না, কারণ তুমি তাপমাত্রা সম্পর্কে জানো না। সো এই যে কতটুকু তাপ দিলা এইটা হচ্ছে পরিমাপটা আমরা কিসের মাধ্যমে করতে পারি, এটা হচ্ছে করতে পারি আমরা তাপমাত্রার উপর। পরে তাপমাত্রা সব ডিটেলস বলে দিব, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এখন আসো আমাদের এই দুইটা টপিকের প্রেক্ষাপটে একটা জিনিস হচ্ছে একটু দেখি। দুইটা বস্তু আছে, হ্যাঁ, এইটার মধ্যেও কি আছে, অণু পরমাণু যাই বলি না কেন আছে, সেম এইটার মধ্যেও হচ্ছে গিয়া একটু বড় করে দিই, অণু পরমাণু যাই বলি না কেন সবই আছে, ক্লিয়ার। দুইটাই কিন্তু সেম, বড় ছোট হইলেও এটা একটু বড় হয়ে গেছে, সেম। দেখো এই জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস
তাপ দেওয়া হচ্ছে এবং এই জায়গা হচ্ছে গিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া হচ্ছে এ বি। এখন আমি যদি কি করি, একটা সংযোগ রেখা মাঝখানে স্থাপন করে দিই, অর্থাৎ এই দুইটাকে আমি সংযোগ করে দিলাম, এই দুইটাকে আমি সংযোগ করে দিলাম, সেক্ষেত্রে কি হবে, তাপ কোন দিকে যাবে, দেখো এই জায়গায় কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস আছে, এই জায়গায় কি 30 ডিগ্রি সেলসিয়াস আছে, আর এই জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াস। এখন এই দুইটাকে যখন হচ্ছে আমি একসাথে লাগাই দিলাম, তাইলে তাপ কি কম থেকে বেশির দিকে যাবে না? অবশ্যই কম থেকে বেশির দিকে যাবে। তাহলে তাপ হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায়, সরি এই যে এর থেকে এর দিকে আসবে, ক্লিয়ার? অর্থাৎ 30 থেকে 40 এর দিকে আসবে। এই জায়গায় যদি 50 থাকতো তাহলে 50 থেকে 40 থেকে 50 এর দিকে যাইতো, ঠিক আছে? তাইলে হচ্ছে এখন এইরকম যাবে, আর আগে যদি হচ্ছে এদিকে বেশি থাকলে এইরকম হইতো, ঠিক আছে? অর্থাৎ কম থেকে বেশির দিকে যাবে। এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন আমাদের এই রিলেটেড কিছু হচ্ছে গিয়ে প্রশ্ন আসবে, যেহেতু টপিক আমরা দেখেই ফেলছি, আমরা হচ্ছে একটু চলো আবার হচ্ছে এই সংক্রান্ত আরেকটা বেসিক দেখি, ওইটা থেকে ম্যাথ আসার সম্ভাবনা বেশি। দেখো সেম দুইটা, এই জায়গা হচ্ছে অনেক রকম অনুপরমাণু আছে এইটার মধ্যে, বাট এইটার মধ্যেও কিন্তু আছে, দুইটাই সমান তথ্য হিসেবে আমাদেরকে এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে এ এবং এইটা হচ্ছে গিয়ে বি। এইটা কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস, আবার এইটাও কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস, দুইটাই 40 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন হচ্ছে নিচের কোনটিতে তাপ শক্তি বেশি? নিচের কোনটিতে তাপ শক্তি বেশি বলতে পারবা? দেখো তাপ শক্তি কোনটার বেশি, এইটা হচ্ছে কিভাবে বুঝবা, তাপ শক্তি সমান সমান হচ্ছে অণুসমূহের কম্পমান প্লাস অণুর পরিমাণ। অর্থাৎ একটা বস্তু, ধরো একটা বস্তুর মধ্যে অণুটা কতটুকু আছে, কতটা আছে, কয়টা অণু আছে, এবং অণুর কম্পনটা কতটুকু হচ্ছে, এই দুইটার উপর ভিত্তি করে কি তাপ শক্তি। এই বস্তুর মধ্যে কতটা অণু আছে এবং অণুটা কতটুকু কম্পন মান বা কাঁপতেছে, এইটার উপর ভিত্তি করে এর তাপ শক্তি কত, এবং এইটার উপর ভিত্তি করে এর তাপ শক্তি কত, ঠিক আছে? দেখো একটু যদি আমরা ভালো করে লক্ষ্য করি, মনে করি এই জায়গা হচ্ছে আরো অণু আছে, এই জায়গা হচ্ছে কি আরো অণু আছে, মোটামুটি হচ্ছে একবারে ভরানো, আর কোন রকম তেমন একটু জায়গা নাই, বাট এই জায়গায় তুলনামূলক অণুগুলো একটু কম আছে। তাইলে আমরা তাপ শক্তি আমাদেরকে যেহেতু নির্ণয় করতে বলছে, তাপ শক্তি, তাই না? তাপ শক্তি মানে আমরা কি জানি, তাপ শক্তি মানে হচ্ছে গিয়া এইটার মধ্যে কতটা অণু আছে এবং এইটার মধ্যে অণুগুলা কিভাবে কম্পমান, অর্থাৎ কতটুকু কিভাবে কম কাঁপতেছে নাকি বেশি কাঁপতেছে। তাপ শক্তি মানে এইটার মধ্যে কতটা অণু আছে এবং এইটার মধ্যে ইয়াগুলা বেশি কাঁপতেছে নাকি কম কাঁপতেছে। এখন কাঁপতেছে কতটুকু ওইগুলা তো আর হচ্ছে আমাদেরকে বলে নাই, আমাদেরকে জাস্ট হচ্ছে অণুর পরিমাণ দিয়ে দিয়েছে। তাইলে দেখো তুলনামূলক বি তে অণু বেশি, এ তে অণু কম, ওই প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে বি তে তাপ শক্তি হচ্ছে গিয়া বেশি এবং এতে কম, ঠিক আছে? যেইটাই কম ওইটাই হচ্ছে অণু কম, যে ওইটা হচ্ছে গিয়া কি তাপ শক্তি কম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাপ শক্তি। এখন তাপের ক্ষেত্রে তো আমরা হচ্ছে গিয়া কিছু বিষয় হচ্ছে গিয়া দেখে গেছিলাম, ওইটা হচ্ছে গিয়া এখন চলো এই জায়গা থেকে আমরা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই স্লাইডে আমি জাস্ট তাপের কথা বলবো, এই জায়গায় যতবার তাপ নিয়ে যত ডকুমেন্টস বা ডিটেলস আসবে আমি এই জায়গায় এসে লিখে যাব, ওইটা আবার হচ্ছে গিয়া তোমরা ইয়া কইরো না, ঝামেলা লাগাইও না। দেখো
তাহলে আগে আমরা বলছিলাম যে তাপ এক প্রকার শক্তি। তো পদার্থের মধ্যকার অণু বা পরমাণুর গতিশক্তি হচ্ছে গিয়ে তাপ। তো এইটার উদাহরণ যদি আমরা আমি যদি তোমাকে আরেকটু ক্লিয়ারলি বাস্তবিকভাবে বুঝাই, মনে করো যে তাপটা কি, সেটা হচ্ছে গিয়া কি, একজন মানুষের শরীরে যখন জ্বর ওঠে তখন তা হচ্ছে কি আমরা তাকে যদি স্পর্শ করি তখন হচ্ছে গিয়ে বুঝতে পারি, কারণ তার শরীরে হচ্ছে গিয়ে গরম হয়ে যায়, এটাই হচ্ছে গিয়ে তাপ। এখন আসো আবার তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ বস্তুটা বা মানুষটার কতটুকু জ্বর উঠছে ওইটা হচ্ছে যখন আমরা থার্মোমিটার দিয়ে পরিমাপ করি তখনই হচ্ছে আমরা বলতে পারি যে তার জ্বর হচ্ছে গিয়া এত ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো তাপ আর তাপমাত্রা কিন্তু সেম না, এটা হচ্ছে গিয়া বুঝবা, তাপ এবং তাপমাত্রা হচ্ছে গিয়া সেম না। ক্লিয়ার? ওকে, এখন আসো এর পরবর্তী টপিক, সেটা হচ্ছে গিয়া কি, হ্যাঁ, এই জায়গা থেকে তাপের আদান প্রদান, এতক্ষণ আমি যেটা পড়াইছিলাম ওটা হচ্ছে গিয়ে একটু বেসিক ছিল। এখন মেইন টপিকটায় আসো, তাপের আদান প্রদান। ঠিক আছে, তাপের আদান প্রদান। এই জায়গায় একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়া কি, আমাদের বর্তমান বিশ্ব যেটা, সেটা এখন যে আমি সাম্য অবস্থা, তাপের সাম্য অবস্থা যদি তোমাদেরকে বলি, সাম্য অবস্থা মানে হচ্ছে এই জায়গায় একটা বস্তু, এই জায়গায় একটা বস্তু আছে, এর তাপমাত্রা হচ্ছে গিয়া 50 তোমাদেরকে দেখাইছিলাম, এবং এর তাপমাত্রা হচ্ছে গিয়া 40। এখন আমি যদি এদেরকে কোনোভাবে কানেক্টেড করে দেই তাহলে কি হবে, এক এই দুইটা মিলে কি সাম্য অবস্থায় চলে যাবে, অর্থাৎ এই জায়গায়ও যা থাকবে ওই জায়গায় তা থাকবে। কিন্তু আমাদের পৃথিবীর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে হুবহু সেম, কিন্তু আমাদের পৃথিবীর ক্ষেত্রে বিষয়টা কিন্তু হুবহু সেম। আমাদের মনে করো যে পৃথিবীর তাপ যখন সাম্যাবস্থায় চলে যাবে, বর্তমানে পৃথিবীর তাপ হচ্ছে গিয়ে সাম্যাবস্থায় নাই, পৃথিবীর তাপ যখন সাম্যাবস্থায় চলে যাবে তখন কি হবে, তখন হচ্ছে গিয়া তাপীয় মৃত্যু ঘটবে। অর্থাৎ যখন পৃথিবীর তাপ সাম্যাবস্থায় পৌঁছে যাবে তখন তাপীয় মৃত্যু ঘটবে। তাপীয় মৃত্যুটা কিভাবে, তাপীয় মৃত্যুটা হচ্ছে গিয়া এমন একটা মৃত্যু যেইটা মনে করো যে যেই রকম আছে ওই রকমই থাকবে। অর্থাৎ মনে করো যে এখন যদি হতো তাহলে হচ্ছে গিয়ে তোমরা যেই রকম টেবিলের সামনে ক্লাস দেখতেছো বা ক্লাস করতেছো ঠিক একই রকম এই জায়গায় থেকে যেত, অর্থাৎ আর কোনো রকম কোনো কিচ্ছু হচ্ছে করা যেত না। অর্থাৎ কোনটা বলবো, আমরা যেরকম হচ্ছে কি ভিডিও পোস্ট করে রাখি না, তো ওই অবস্থার মতোই হচ্ছে গিয়া তাপীয় মৃত্যু এটা হচ্ছে হবে। কখন হবে, যখন পৃথিবী হচ্ছে গিয়ে আস্তে আস্তে সাম্যাবস্থার দিকে চলে যাবে, অর্থাৎ তাপটা যখন পৃথিবীর সাম্যাবস্থার দিকে চলে যাবে, ওইটা আরো ইন ডিটেলসে ইয়াতে পড়বা, এন্ট্রপি একটা টপিক আছে, ওই টপিকে হচ্ছে গিয়ে তোমরা উপরে গেলে পড়বা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো কিনা এটা হচ্ছে একটু বলো। এতটুকুতে কোনো ঝামেলা আছে কিনা এটা একটু বলো, পরে পরবর্তীতে চলে যাবো।
ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, কাজ ঝামেলা নাই কোনো। ও আচ্ছা, শাকির হচ্ছে বলছে তাপমাত্রা কাকে বলে। তাপমাত্রা হচ্ছে অনেকভাবেই সংজ্ঞাটা বলা যায়। তুমি এটাও লিখতে পারো, তাপমাত্রা হলো বস্তুতে থাকা কণাগুলোর গতিশক্তির পরিমাপক। অর্থাৎ আমরা বলছিলাম না, যার গতিশক্তি বেশি হবে তার তাপমাত্রা বেশি হবে, তাহলে ওইটাই বলতে পারো তাপমাত্রা হচ্ছে বস্তুতে থাকা কণাগুলোর গতিশক্তির পরিমাপক। হ্যাঁ ক্লিয়ার, তাইলে সবার ঠিক আছে। এখন আসো আমরা পরবর্তী টপিকে হচ্ছে গিয়ে যাব। দেখো, আমাদের পানির ত্রয়িত বিন্দু, এই টপিকটা কিন্তু আগে পড়ছিলাম, ওই যে তাপ কম জায়গা থেকে বেশি জায়গায় যাবে। পানির ত্রয়িত বিন্দু, পানির ত্রয়িত বিন্দু, ঠিক আছে। পানির ত্রয়িত বিন্দু কি? ত্রয়িত ত্রয় মানে হচ্ছে গিয়া 3, বিন্দু মানে একটা হচ্ছে গিয়া বিন্দু। ত্রয়িত বিন্দুটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ পানির ত্রয়িত বিন্দুটা কি। ত্রয়িত বিন্দু তো আর বুঝছো। দেখো, একটা পানি কণা, একটা পানির কণা, মনে করো এই জায়গা হচ্ছে কি অনেক পানি, এই পানি থেকে ছোট করে একটা কণা নিলাম, একটু বড় করে কণাটা আঁকলাম। এই কণাটার যখন এমন একটা অবস্থায় আসে, এই কণাটার যখন এমন একটা অবস্থা হয়, এই কণাটার যখন এমন একটা অবস্থা হয় যেই অবস্থায় সে কি বরফ থাকে, অর্থাৎ কঠিন, ওই একই সময় সে কি তরল থাকে, ঠিক একই সময় সে কি গ্যাসীয় থাকে। এই অবস্থাটাকেই কি বলে, বা এইটাকে কি বলে, পানির ত্রয়িত বিন্দু। তাহলে সংজ্ঞা কি হবে? যে অবস্থায় পানি তার 3 অবস্থা দেখাতে পারে, যখন পানি তার 3 অবস্থায় দেখাতে পারে, ওই অবস্থাকে কি বলে? পানির ত্রয়িত বিন্দু বলে। ওই অবস্থাকে পানির ত্রয়িত বিন্দু বলে, ঠিক আছে। অর্থাৎ তুমি কি করলা, একটা বরফকে নিয়ে আসলা, তো বরফকে নিয়ে আসার পর কি হইলো, বরফটা গললো, অর্থাৎ তরল অবস্থা প্রদর্শন করলো, আবার কিছুটা বরফও থাকলো, অর্থাৎ কঠিন অবস্থা প্রদর্শন করলো, আবার কিছুটা দেখলা যে উড়েও চলে গেল, গ্যাসীয় অবস্থা করলো। তো এইটাই হচ্ছে কি আমাদের পানির ত্রয়িত বিন্দু। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের পানির ত্রয়িত বিন্দু। আচ্ছা ইমতিয়াজ, লেট হয়ে গেছে, তুমি হচ্ছে একটু কইরো, রিপিট কইরো। এরপর দেখো স্থিরাঙ্ক। স্থিরাঙ্কটা কি? খুবই ইম্পর্টেন্ট। স্থিরাঙ্ক
তাপমাত্রা যখন আমরা পরিমাপ করি না, তখন দুইটা বিন্দুকে স্থির হিসেবে ধরা হয়, এই দুইটা হচ্ছে গিয়ে স্থিরাঙ্ক। ফর এক্সাম্পল আমি যদি এটা তোমাদেরকে বলি, এটা হচ্ছে গিয়ে থার্মোমিটার, এবং থার্মোমিটারের ক্ষেত্রে তোমরা দেখো না, এটা উল্টা থার্মোমিটার আমি বানাই ফেলছি, এই যে ঠিক বানাইছি থার্মোমিটার। নিম্ন স্থিরাঙ্ক থাকে না আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অর্থাৎ এই জায়গায় থাকে না নিম্ন, অর্থাৎ শূন্য থেকে শুরু হয়, এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। এবং এইটা এসে হচ্ছে গিয়ে শেষ হয়, এটাকে বলা হয় উচ্চ স্থিরাঙ্ক। ক্লিয়ার? তাহলে স্থিরাঙ্কটা কি? তাপমাত্রা স্কেল তৈরি করার জন্য দুটি বিন্দুকে স্থির হিসেবে ধরে নেওয়া হয়। তাপমাত্রা স্কেল তৈরি করার জন্য দুইটা বিন্দুকে কি স্থির হিসেবে ধরে নেওয়া হয় বা বিবেচনা করা হয়, এদেরকে স্থিরাঙ্ক বলা হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের স্থিরাঙ্ক গেল, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক গেল। এখন আসো মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান, মৌলিক ব্যবধান কি? আমাদের যে থার্মোমিটারটা ছিল, এই থার্মোমিটারে তোমরা একটু খেয়াল যদি করো তাহলে হচ্ছে গিয়ে কিরকম থাকে, এগুলা দাগ কাটা থাকে না, দাগ কাটা থাকে না, এইরকম, এই যে 101, 102, 103, 104 এরকম থাকে না, এরকম থাকে। হ্যাঁ, তো তোমরা যখন জ্বর মাপো দেখো না যে 102 হয়েছে, 103, ওই দাগগুলা, তো এইগুলাকে কি বলা হয়? এইগুলাকে হচ্ছে বলা হয় মৌলিক ব্যবধান। তাহলে সংজ্ঞাটা কি? স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক কি উপরে নিচে থাকে, স্থিরাঙ্ক এর মধ্যবর্তী ব্যবধানকে মৌলিক ব্যবধান বলে। মধ্যবর্তী ব্যবধানকেই মৌলিক ব্যবধান বলে। ক্লিয়ার? এতটুকু হচ্ছে কি আমাদের ক্লিয়ার। এখন আসো আমরা, এটা হচ্ছে আমাদের ক্লিয়ার। এখন আসো স্কেল নিয়া, স্কেল, অর্থাৎ আমরা আমরা এতক্ষণ তো দেখলাম তাপমাত্রা পরিমাপ করে এই রকম ওই রকম। এখন তাপমাত্রা পরিমাপ কয়টা ওয়েতে করা যায়? 3টা ওয়েতে। মনে করো কিছুটা হচ্ছে ওই রকম যে ওজন মাপা যায় পাল্লা দিয়া, আবার ডিজিটাল মিটার দিয়েও ওই রকম। তাপমাত্রা হচ্ছে গিয়া 3টা ওয়েতে মাপা যায়, অর্থাৎ 3টা স্কেলে মাপা যায়। একটা হচ্ছে গিয়া কেলভিন স্কেল, একটা হচ্ছে গিয়া ফারেনহাইট স্কেল, একটা হচ্ছে গিয়া সেলসিয়াস স্কেল। একটা হচ্ছে কেলভিন, একটা হচ্ছে ফারেনহাইট, একটা হচ্ছে গিয়া কি আমাদের সেলসিয়াস স্কেল। ক্লিয়ার? হ্যাঁ, এই হচ্ছে 3টা আমাদের স্কেল। তাহলে এইটা যদি আমরা বলি সেলসিয়াস স্কেল, সমস্যা হবে কোনো? সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলের মধ্যে উল্টা তোমাদের ঝামেলা হইতে পারে, বাট উল্টাই রাখলে সুবিধা হতো। দেখো সেলসিয়াস স্কেলের মধ্যে আমরা নিম্ন স্থিরাঙ্ক কোথায় দেখছিলাম? নিম্ন কত? এই জায়গায় উপরে থাকে নিম্ন, নিচে থাকে ঊর্ধ্ব। তাহলে সেলসিয়াসের মধ্যে নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এবং কেলভিন ইয়ার ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? সেলসিয়াসের ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? ইয়ার ক্ষেত্রেও সেম, দেখো ইয়ার ক্ষেত্রেও সেম। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেল। ক্লিয়ার? এখন আমাদের আসো এটা হচ্ছে গিয়ে কেলভিন স্কেল। এটা বড় ভাবের ভাব। কেলভিন স্কেলের ক্ষেত্রে কি হবে?
নিম্ন স্থিরাঙ্ক সব বুঝাই দিব, সমস্যা নাই। দেখুন নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে গিয়ে 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 373। এবং এই ক্ষেত্রেও ফারেনহাইট স্কেল ফারেনহাইট স্কেলের মধ্যে কি, ফারেনহাইট স্কেলের মধ্যেও এই জায়গায় উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে গিয়া 180, উচ্চ স্থিরাঙ্ক 180 এবং নিম্ন স্থিরাঙ্ক 32 মেবি। অর্থাৎ তোমরা হচ্ছে গিয়ে হিসাব করে নিও, এর মধ্যবর্তী পার্থক্য এদের হচ্ছে গিয়ে 313 হবে, 313, ঠিক আছে 313, তাহলে 32 37 যা হয় এটা দিয়ে দিও, ঠিক আছে ক্লিয়ার। এখন একটা প্রশ্ন হচ্ছে হইতে পারে যে যে কোনো একটা দিয়ে মাপলে তো হয়, সমস্যা কি? ওইটা এক এক জায়গায় এক এক রকম লাগে, এজন্য হচ্ছে গিয়ে তিনটা ভাবে মাপা। তবে যদি তোমার জ্বর এই জায়গায় ডিগ্রি সেলসিয়াসে যদি এতটুকু হয়, ফারেনহাইট স্কেলে এই জায়গায় আসবে, ইয়াতেও কিন্তু এই জায়গায় আসবে, অর্থাৎ সেম মানি দিবে, সেম মানি দিবে। বিষয়টা কি রকম, 1 কেজি সমান সমান 1000 গ্রাম, ওই রকম। অর্থাৎ মান মেইনলি সেম, কিন্তু হচ্ছে একটু অন্যভাবে হচ্ছে গিয়ে বলা হচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ, এই হচ্ছে আমাদের স্কেলের কাহিনী। এখন আমাদেরকে প্রশ্নে বলতে পারে 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ফারেনহাইট, 1 ডিগ্রি ফারেনহাইট সমান সমান কত কেলভিন, এইটা। তো আমরা যদি ফারেনহাইট স্কেল এইগুলা নিয়ে ঝামেলা, অর্থাৎ এদের মনে করো যে খুঁটিনাটি একটু জেনে ফেল, তাইলে কি ঝামেলা আছে এদের মধ্যেকার সম্পর্ক। C/5, অর্থাৎ আমি তোমাদেরকে বলি সহজে মনে রাখার জন্য, বলে দিলেই তো আর হলো না। সেলসিয়াসকে তো সি দ্বারা প্রকাশ করা হয়, কেলভিনকে প্রকাশ করা হয় কে দ্বারা, এবং হচ্ছে গিয়ে ফারেনহাইটকে প্রকাশ করা হয় এফ দ্বারা। তাহলে হচ্ছে গিয়ে আমরা এইগুলা একটু লিখি, সি, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে কে। নিচে হবে হচ্ছে গিয়ে 595, তাহলে 5 9 5, ঠিক আছে। প্রতিটার মাঝখানে সমান সমান থাকবে। উপরে হবে কত, এফ -32 এবং কে -273 কেলভিন। এখন তোমাকে যাই বলুক না কেন তুমি হচ্ছে গিয়ে বের করতে পারবে। তোমাকে বললো 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ফারেনহাইট, 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ফারেনহাইট। তুমি কি করবা, ডিগ্রি সেলসিয়াসের জায়গায় এই যে দেখো C/5 সমান সমান F -32 ডিভাইডেড বাই 9। ডিগ্রি সেলসিয়াসের জায়গায় 1 বসাও, 5 বসাও, এই জায়গায় 9 বসাও, F -32 সুন্দরভাবে আর গুণন করো, 5F -5 × 32, তারপর ওই জায়গা থেকে F এর মান নির্ণয় করবো, বলবা 1 ডিগ্রি সমান সমান এত ফারেনহাইট। এখন যদি তোমাকে বলতো 1 ফারেনহাইট সমান সমান কত ডিগ্রি সেলসিয়াস, তুমি এই জায়গায় জাস্ট 1 বসাইতে এই জায়গায় সেলসিয়াস থাকতো। এখন তোমাকে যদি বলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত কেলভিন, কিভাবে করবা? সুন্দরভাবে এই সেলসিয়াস আর কেলভিনকে নিয়ে খেলতে বলছে, তাহলে এই দুইটা হচ্ছে কি ইয়া করো, C/5 সমান সমান K -273 ভাগ হচ্ছে গিয়া কত 5। 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত কেলভিন, তাহলে ওই জায়গায় জাস্ট 1 এর মান বসাও, সুন্দরভাবে আর গুণন করো, কে এর মানটা চলে আসবে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা জানাও, এতটুকুতে ঝামেলা আছে কিনা কোন রকম? এতটুকুতে ঝামেলা আছে কিনা?
আচ্ছা, ইমতিয়াজ কি বলছো 1/5 সমান সমান f মাইনাস 32/9, আনসার কি? এটা আমি তো জাস্ট মিলাই দিছি, আনসার হচ্ছে গিয়া বের করতে হবে। কই এইটা 1/5 f মাইনাস 32, হ্যাঁ ইয়া করো, আর গুণন করো, এটার সাথে এটা হচ্ছে আর গুণন হবে, এটার সাথে এটা আর গুণন হবে, তাহলে 9 ইন্টু 1 সমান সমান কত? 9। 9টা একটু সাইডে রাখলাম। এখন এইটার সাথে এটা 5f মাইনাস 5 ইন্টু 32, তাহলে 5 দুগুণ 10 শূন্য, আর হচ্ছে গিয়ে 3 5 15, তাহলে 150 হবে। 3 5 15 আর 5 দুগুণ 160। তোমাদেরকে এগুলো হচ্ছে গিয়ে আগের প্রশ্ন ছিল। তো তারপর হচ্ছে মান এসে এই জায়গা থেকে 5f এর জাস্ট f এর মানটা বের করে তারপর বলে দিবা। এখন আসো আমাদের পরবর্তী টপিক, প্রসারণ। পরবর্তী টপিক হচ্ছে গিয়ে প্রসারণ, ঠিক আছে? প্রসারণ, প্রসারণ, প্রসারণ মানে কি? প্রসারণ কত প্রকার? প্রসারণ মানে হচ্ছে গিয়া প্রসারিত হয়। প্রসারণ মানে কি? প্রসারিত হয়। তো প্রসারণ কত প্রকার, অর্থাৎ কতভাবে প্রসারিত হয়? আমাদের এই জায়গায় তাপের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সহগ, কি আছে তাপের ক্ষেত্রে? দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ একটা বস্তুর জাস্ট দৈর্ঘ্য আছে, ওই ক্ষেত্রে তুমি বস্তুটাকে যখন তাপ দিলা তখন তার কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর এটাই হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ, একটা বস্তুর জাস্ট দৈর্ঘ্য আছে, তুমি তাকে তাপ দিলে সে হচ্ছে গিয়া প্রসারিত হলে, এটা হচ্ছে গিয়া দৈর্ঘ্য প্রসারণ। সংজ্ঞা কি হবে? তাপমাত্রা বৃদ্ধি করলে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়, কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়, মনে করো এই হচ্ছে বস্তুটা, তাপ দিলা, তুমি তাকে তাপ দিলা, তাপ দিলা, তাপ দিলা, তাহলে কি হলো? সে মনে করো দৈর্ঘ্য হচ্ছে গিয়ে বৃদ্ধি পাইছে এতটুকু। ক্লিয়ার? এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন আসো ক্ষেত্র প্রসারণ সহগ। সরি, ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণটা কি? তুমি একটা বস্তুকে তাপ দিলা, বস্তুটার দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর হচ্ছে গিয়ে বৃদ্ধি পেল, দৈর্ঘ্য বরাবরও বৃদ্ধি পেল, প্রস্থ বরাবরও বৃদ্ধি পেল, দৈর্ঘ্য বরাবরও বৃদ্ধি পেল, প্রস্থ বরাবরও বৃদ্ধি পেল। এটা হচ্ছে আমাদের কি? ক্ষেত্র প্রসারণ সহগ। অর্থাৎ তাপ প্রয়োগে কোন একটা বস্তুর যদি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর বৃদ্ধি পায়। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়া কি? আয়তন প্রসারণ সহগ। সরি, আয়তন প্রসারণ, বারবার সহগ বলতেছি। আয়তন প্রসারণ কি? আয়তন প্রসারণ হচ্ছে একটা বস্তুকে তাপ দেওয়ার পর তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর যদি বৃদ্ধি পায়। কাল তোমাদের ক্লাস বন্ধ থাকবে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবরও বৃদ্ধি পেল, প্রস্থ বরাবরও বৃদ্ধি পেল, উচ্চতা বরাবরও বৃদ্ধি পেল। এইটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ সহগ। ক্লিয়ার? সরি, আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং দৈর্ঘ্য প্রসারণের মধ্যে পার্থক্য আছে। যেমন দৈর্ঘ্য প্রসারণ সহগটা কি? 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে বস্তুটির দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের ওই উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। যাই হোক, ওইগুলো পরে দেখবো আমরা। ক্লিয়ার? এতটুকুতে ঝামেলা আছে কিনা? সবই হচ্ছে ইয়াতে আছে, বইয়ের মধ্যে আছে, ইয়ার কোনো দরকার নাই। ইমতিয়াজ,
হ্যাঁ, ঝামেলা আছে কিনা এইটা হচ্ছে একটু জানাই তো। ঠিক আছে, ক্লিয়ার। ওকে ওকে ওকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে হচ্ছে গিয়া আমাদের এই জায়গায় আজকের টপিক মোটামুটি কি ছিল, অনেকগুলো টপিক ছিল। তাপ ছিল, তাপমাত্রা ছিল, তারপর হচ্ছে তাপের আধান প্রদান, সাম্য অবস্থা ছিল, পানির ত্রৈধ বিন্দু ছিল, স্থিরাঙ্ক ছিল, মৌলিক ব্যবধান ছিল, স্কেল ছিল, এবং প্রসারণ ছিল, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, এবং হচ্ছে গিয়ে উচ্চতা, সরি, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, এবং হচ্ছে গিয়ে আয়তন প্রসারণ। ঠিক আছে, এখন লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে আমরা দেখব দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটার মাধ্যমে আজকের ক্লাস শেষ। দৈর্ঘ্য প্রসারণ সহগ জাস্ট আগের মতোই। দৈর্ঘ্য প্রসারণ সহগ কি, হ্যাঁ সংজ্ঞা বলে দিব, সমস্যা নেই। দেখো, 1 মিটার দৈর্ঘ্যের কোন বস্তুর তাপমাত্রা কত? 1 মিটার দৈর্ঘ্যের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন। কোন তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে বস্তুটির দৈর্ঘ্য 1 কেলভিন বাড়ালে বস্তুটির দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়, যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের ওই উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। বুঝছো? ওই পদার্থের ওই উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। ঠিক আছে, 1 মিটার দৈর্ঘ্যের কোন বস্তুর তাপমাত্রা তুমি বেশি না, জাস্ট 1 কেলভিন বাড়াতে তাপ দেওয়া হলে বস্তুটির দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের ওই উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ কি হবে? 1 মিটার স্কয়ার, কারণ দৈর্ঘ্য ইন্টু বস্তু, মিটার ইন্টু মিটার, মিটার স্কয়ার। 1 মিটার স্কয়ার কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের ওই উপাদানের ক্ষেত্র প্রসারণ বলে, সহগ বলে, ক্ষেত্র প্রসারণ সহগ বলে। লাস্টে কি? আয়তন প্রসারণ সেম। 1 মিটার কিউব অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু বস্তু ইন্টু উচ্চতা, তাহলে কি? মিটার কিউব। 1 মিটার কিউব আয়তনের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে বস্তুর আয়তন যতটুকু পরিমাণ বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের ওই উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক ছিল। এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আগামীকাল তোমাদের ক্লাস যদি থাকে তাহলে হচ্ছে কি সেটা বলে দেওয়া হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।